হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিহরণ। আজকের ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব জিএনএম নার্সিং সম্পর্কে, বা তোমাদের অনেকেরই কোয়ারি রয়েছে জিএনএম সম্পর্কে, বা তোমাদের অনেক কিছু ডাউট রয়েছে, সেগুলি আমরা মূলত আজকের ভিডিওটিতে আলোচনা করব। প্রথমত, কম বেশি তোমাদের সকলেরই একটা কোশ্চেন রয়েছে যে জিএনএমে এসে বা জিএনএম নার্সিং করতে আসলে তোমাদেরকে কি করতে হবে বা কি করতে হয় জিএনএমে আসার পর। অনেকেরই ধারণা রয়েছে যে নার্সিং মানে ইঞ্জেকশন দেওয়া, বা নার্সিং মানে একটা বেড মেকিং বা অন্য কিছু। প্রথমে বলে রাখি, হ্যাঁ, নার্সিং এগুলো করতে হয়, তবে শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হয় না। আরও কিছু জিনিস তোমাদেরকে পারফর্ম করতে হয়, বা পেশেন্টের উন্নতির জন্য, বা পেশেন্ট যাতে ভালো হয়ে যায়, বা পেশেন্টের যাতে ইমপ্রুভমেন্ট ঘটে, সেই জন্য আরও তোমাদেরকে অনেক কিছুই করতে হয়। সেগুলি আমরা আজকে আলোচনা করব। বা তোমরা কবে কী প্র্যাকটিক্যাল শিখতে পারবে, কবে তোমরা ইঞ্জেকশন দিতে শিখতে পারবে, কবে তোমরা ক্যানুলেশন করতে পারবে, বা হাতে যে চ্যানেল করা হয় সেগুলি করতে পারবে, এবং সর্বোপরি তোমরা কবে ডেলিভারি করতে পারো। আদেও কি ছেলেদেরকে ডেলিভারি করতে দেওয়া হয়, বা ছেলেরা কি ডেলিভারি করতে পারে, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদের সকলের মনে থাকে একটা কোশ্চেনের আজকে অ্যান্সার দিই। কম বেশি তোমাদের সকলের মনে একটা কোশ্চেন রয়েছে যে জিএনএমে গিয়ে কি শুধুমাত্র ইংলিশে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, বা ইংলিশে সব কিছু করতে হবে। এটা কিন্তু অনেকের মনে কোশ্চেনটা রয়েছে। তো প্রথমে বলে রাখি, জিএনএমে আসলে বা নার্সিং করতে আসলে মেনলি ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তোমাদেরকে কিন্তু ইংলিশটা ভালোভাবে জানতে হবে, বা ইংলিশটা জানা এক ধরনের বাধ্যতামূলক। কারণ এখানে তোমাদেরকে যে সমস্ত কাজগুলি করতে হবে, মেনলি তোমাদেরকে যে পড়াশোনা করতে হবে, বা তোমাদেরকে লিখতে হবে, পরীক্ষা দিতে হবে, সবটাই কিন্তু ইংলিশে। তোমাদেরকে সম্পূর্ণ ইংলিশে কমপ্লিট করতে হবে। তবে প্রথম কোনো ইনস্টিটিউটে তোমাদেরকে বাংলায় লিখতে বলা হয়, বা তোমরা যদি ইংলিশ না পারো সেক্ষেত্রে বাংলা পারফর্ম করতে পারো। তারপর কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে ইংলিশে কনভার্ট হতে হবে, বা ইংলিশটা শিখে নিতে হবে। এক্ষেত্রে যাদের ইংলিশের প্রতি দুর্বলতা রয়েছে তারা অবশ্যই ইংলিশ নিয়ে একটু নাড়াচাড়া করো, বা যে সমস্ত ভোকাবুলারি বা ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি তোমরা আস্তে আস্তে বাড়াতে থাকো, নিজের মধ্যে সেগুলি শিখতে থাকো। তাহলে কিন্তু তোমাদের ইংলিশটা অনেকটা ইজি হয়ে যাবে। তো প্রথমে বলে রাখলাম, যেমন ইংলিশে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। মেনলি যে সমস্ত বোর্ডের পরীক্ষাগুলো রয়েছে সেগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই ইংলিশে লিখতে হবে এবং ইংলিশেই দিতে হবে। এছাড়াও তোমাদেরকে কিছু টপিক বলতে বলা হবে, বা তোমাকে প্রেজেন্ট করতে বলা হবে, সেগুলি কিন্তু তোমাকে ইংলিশে বলতে হবে। তাই ইংলিশের উপর ভয় করে থেমে থেকো না, ইংলিশ নিয়ে আরেকটু তোমরা নাড়াঘাটা করো, বা ওটা নিয়ে আরেকটু পড়াশোনা করো। তবে এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, সেটি হলো তোমাদেরকে যে টেন্স অ্যাকুরেট লিখতে হবে, বা অ্যাকুরেট টেন্স হতে হবে, কোনো ভুল হওয়া চলবে না, এটা কিন্তু নয়। তোমরা মোটামুটি জিনিসটা বুঝিয়ে দিতে পারলেই হলো। সেক্ষেত্রে তোমরা বেশিরভাগটাই যদি ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকো সেক্ষেত্রেই অনেকটা হয়ে যায়। মেন বিষয় তোমরা যেন ইংলিশে পুরো বিষয়টি বুঝিয়ে দিতে পারো, এটা হলে মোটামুটি চলবে। বাকিটা টেন্সের ভুল থাকুক সেটা কিন্তু মার্জনীয়। এবার আসছি আমরা পরের বিষয়ে, সেটি হলো এক্ষেত্রে কতটা পড়াশোনা করতে হয়। অনেকেই প্রশ্ন করছো যে আমি কি জিএনএম নার্সিং পড়াশোনা করার সাথে সাথে আদার্স যে এক্সামিনেশান রয়েছে, কম্পিটিটিভ এক্সামিনেশান রয়েছে, সেগুলি পড়তে পারবো। তোমার যদি ইচ্ছা থাকে তো অবশ্যই তুমি পড়তে পারো। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে নার্সিং ছাড়া অন্য কিছু পড়া চলবে না। তুমি যদি টাইম করে পড়তে পারো সেক্ষেত্রে তুমি পড়বে। তবে বলে রাখি, এখানটাই কিন্তু একটু টাফ হবে, কারণ তোমাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ক্লাস করতেই হবে। তারপর তুমি তোমার স্বার্থে সেটিকে নোট বানাতে পারো, বা সেটিকে তুমি তোমার মতো পড়ে নেবে। তারপর তুমি যদি টাইম পাও সেক্ষেত্রে তুমি তোমার নিজের কাজকর্ম করতে পারো, বা নিজে পড়াশোনা করতে পারো। এবং অবশ্যই শুধু যে এই 8টা থেকে 4টে পড়াশোনা তা নয়, এর বাইরেও তোমাকে কিছু লেখালেখি করতে হয়। যেমন বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট রয়েছে, কেস প্রেজেন্টেশন, কেস স্টাডি, হেলথ টক, এই সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলি তোমাকে A4 পেজে লিখতে হয়। এখানেও অনেক কিছু জিনিসই লিখতে হয় যেগুলি তোমাকে লিখতে হবে। এক্ষেত্রে তোমার হাতে খুব বেশি টাইম থাকবে না, যেটা তুমি অন্য কোনো সাবজেক্টে বা অন্য কোনো বিষয়ে দিতে পারবে। তবুও তোমাদের মধ্যে যদি পড়াশোনার খুব তাগিদ থাকে তোমরা অবশ্যই পড়াশোনা করতে পারো। এবার আসছি আমরা কতক্ষণ পড়াশোনা হয়। এই যে সকাল 8টা থেকে বললাম বিকেল 4টে পর্যন্ত পুরোটাই পড়াশোনা হয়। তোমাদেরকে সকাল 8টার সময় ক্লাসে নামতে হবে, এবং তারপর 8টা থেকে 9:30 পর্যন্ত তোমাকে ক্লাস করানো হবে। 9:30 থেকে 10টা টিফিন আবার দেওয়া হবে। এর মধ্যে তুমি তোমার ব্রেকফাস্ট বা মুড়ি যেটা খেতে চাও সেটা খেয়ে নেবে, এবং তারপর আবার 10টা থেকে তোমাকে ক্লাসে চলে যেতে হবে। 10টা থেকে 12টা বা 12:30 পর্যন্ত ক্লাস হবে, এবং তারপর 12:30 থেকে 1টা লাঞ্চ আবার দেওয়া হবে। এই টাইমের মধ্যে তোমাকে খাওয়া কমপ্লিট করতে হবে, স্নান করতে হবে, এবং তারপর আবার ক্লাসে চলে যেতে হবে। তারপর আবার 2টো থেকে বা 1টা থেকে 4টে পর্যন্ত যে 3 ঘন্টা বা 2 ঘন্টা থাকলো, এখানেও কিন্তু আবার নতুন করে ক্লাস হবে। এই এতটা টাইম তোমাদের ক্লাস হবে, এটা কিন্তু প্রতিটা ইয়ারেই হয়। তবুও মেনলি যারা ফার্স্ট ইয়ার রয়েছে তাদের কিন্তু 8টা থেকে 4টে পর্যন্ত পুরো আওয়ারটাই ক্লাস হবে।
প্রথম তোমাদের 2 থেকে 3 মাস এভাবে ক্লাস হবে, তারপর তোমাকে ওয়ার্ডে পাঠানো হবে। যেহেতু তোমরা নার্সিংয়ে প্রথম আসছো, তাই তোমাদেরকে প্রথমে কিন্তু ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয় না। প্রথম 2-3 মাস এভাবে ক্লাস করানো হয়, তার মধ্যেই তোমাদের নার্সিং সম্পর্কে কিছুটা ধারণা চলে আসে এবং তারপর আস্তে আস্তে ওয়ার্ডে পাঠানো হয়। প্রথম 2 ঘন্টা ডিউটি দেওয়া হয়, তারপর সেটা বাড়িয়ে 4 ঘন্টা ডিউটি দেওয়া হয় এবং পরবর্তীকালে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা ডিউটি করে দেওয়া হয়। এইভাবে তোমাদেরকে ডিউটি দেওয়া হয় এবং প্রথম মর্নিং এবং ইভিনিং দেওয়া হয়। অবশ্য ফার্স্ট ইয়ারে মর্নিং এবং ইভিনিং রয়েছে, নাইট ডিউটি নেই। সেকেন্ড ইয়ার থেকে মর্নিং ইভিনিং নাইট এবং থার্ড ইয়ারেও মর্নিং ইভিনিং নাইট তোমাদেরকে করতে হবে। অনেকেই প্রশ্ন করছো যে এখানে নার্সিং করলে বা গভর্নমেন্টে নার্সিং করলে কি জব 100% শিওর? এখানে বলি, সরকার কিন্তু কখনোই বলেনি যে আমি তোমাকে ট্রেনিং দিচ্ছি বলে তোমাকে আমি চাকরি দেওয়ার জন্য বাধ্য থাকবো। প্রথমে আমরা যে সমস্ত কাগজগুলিতে সাইন করি সেখানে বলেই দেওয়া থাকে গভর্নমেন্ট ট্রেনিং মানেই গভর্নমেন্ট জব নয়। এক্ষেত্রে তোমাদেরকে চাকরি খুঁজে নিতে হবে, বা যারা প্রাইভেটে করতে চাও তাদেরকেও প্রাইভেটে চাকরি খুঁজে নিতে হবে। তুমি যে গভর্নমেন্টে ট্রেনিং করেছো বলেই তোমাকে প্রাইভেটে নিয়ে নেওয়া হবে এমনটাও বিষয় কিন্তু নয়। তুমি যেমন পারফরমেন্স করবে বা এখানেও কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাকে জব দেওয়া হবে এবং ইন্টারভিউয়ের সময় তোমার 100%-এর একটি পারফর্মা করা হবে, যেখানে থাকবে তোমার 10% মাধ্যমিক, 30% এইচএস এবং 30% জিএনএম। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার মিলে যত মার্কস হচ্ছে তার 30% এবং বাকি 30% তোমার ইন্টারভিউ এবং তোমার যে এক্সপিরিয়েন্স তার ভিত্তিতে দেওয়া হবে। টোটাল 100 নম্বরের একটি পারফর্মা হবে, তার ভিত্তিতে তুমি যত নম্বর পাবে সেই অনুযায়ী তোমার গভর্নমেন্ট জব পাওয়ার চান্সটা বেশি থাকবে। নার্সিং আসার পর তোমাকে অনেকটাই চেঞ্জ হতে হবে, কারণ তুমি কিন্তু প্রতিদিন বাইরে যেতে পারবে না, বা যেহেতু এটি রেসিডেন্সিয়াল কোর্স তোমাকে হোস্টেলে থাকতে হবে এবং হোস্টেলে কিছু রুলস বা রেগুলেশন রয়েছে যেগুলি তোমাকে মানতে হবে। তুমি কিন্তু প্রতিদিন চাইলেই হোস্টেলের বাইরে যেতে পারবে না, সপ্তাহে 1 দিন কিংবা সপ্তাহে 2 দিন তোমাকে সুযোগ দেওয়া হবে। এর মধ্যেই তোমার যা দরকার রয়েছে, যা কেনাকাটা রয়েছে এগুলি তোমাকে সারতে হবে। চলো পরবর্তীকালে কোনো ভিডিওতে এসব নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা জেনে নিই তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী প্র্যাকটিক্যাল রয়েছে, সেকেন্ড ইয়ারে কী কী প্র্যাকটিক্যাল রয়েছে এবং থার্ড ইয়ারে কী কী প্র্যাকটিক্যাল রয়েছে। আজকে শুধুমাত্র আমরা প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো বা প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে কী কী তোমাদের থিওরি রয়েছে সে সম্পর্কে আলোচনা করা যাবে। এই যে বইটি দেখছো, নার্সিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস ভলিউম 1, এবং এখানটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এই বইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে প্রোভাইড করা হয় এবং অবশ্যই এটি টাকা দিয়ে কিনতে হয়। এই বইটির মধ্যে ফার্স্ট ইয়ারের সমস্ত প্রসিডিওর উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমাদেরকে কী কী প্রসিডিওর করতে হবে বা কী কী প্র্যাকটিক্যাল তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সবই কিন্তু এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। আমি কিছু ছবি শেয়ার করছি। এই যে প্রসিডিওরগুলো তোমরা দেখতে পাচ্ছ, কেয়ার অফ আইস, কেয়ার অফ নোজ, কেয়ার অফ ইয়ার, কেয়ার অফ মাউথ, কেয়ার অফ স্কিন, কেয়ার অফ হেয়ার, কেয়ার অফ জেনিটালিয়া, ব্যাক ম্যাসেজ, এগুলি কিন্তু তোমাদেরকে ফার্স্ট ইয়ারে প্রসিডিওর হিসাবে শিখতে হবে। এছাড়াও বিভিন্ন পেশেন্ট রিলেটেড তোমাদেরকে প্রসিডিওর প্র্যাকটিস করতে হবে বা শিখতে হবে। এবার আমরা দেখে নিচ্ছি সেকেন্ড ইয়ারে তোমাদের কী কী প্রসিডিওর রয়েছে এবং থার্ড ইয়ারে কী কী প্রসিডিওর রয়েছে। এই যে বইটি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ ভলিউম 2, এটা দেখতে পাচ্ছ ভলিউম 2 নার্সিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস ভলিউম 2। এটাও কিন্তু কাউন্সিলের কাছ থেকে আমাদেরকে কিনতে হয় এবং এখানে সেকেন্ড ইয়ারে কী কী প্রসিডিওর রয়েছে, থার্ড ইয়ারে কী কী প্রসিডিওর রয়েছে পুরোটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে কিছু সেকেন্ড ইয়ারের প্রসিডিওর রয়েছে, এগুলি মেইনলি চাইল্ডদের জন্য, বা চাইল্ডদের কী কী প্রসিডিওর আমাদেরকে করতে হয় সেগুলি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এছাড়াও সেকেন্ড ইয়ারে আরও যে সমস্ত প্রসিডিওরগুলি রয়েছে যেগুলি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেগুলি কিন্তু এখানে রয়েছে। এবং সবশেষে দেখাচ্ছি থার্ড ইয়ারে কী কী প্র্যাকটিক্যাল রয়েছে। এখানে থার্ড ইয়ারের বিভিন্ন প্রসিডিওরগুলি রয়েছে, যেমন ইউরিন টেস্টিং ফর প্রেগনেন্সি, এছাড়াও বিভিন্ন ইডিটি ক্যালকুলেশন বা বাচ্চা কবে হবে তার একটা ডেট ক্যালকুলেশন, এছাড়াও বিভিন্ন ধরনের গাইনি বা মাতৃত্ব বিষয়ক বিভিন্ন প্রসিডিওর এখানে রয়েছে। এগুলো দেখে কিন্তু তোমাদের কারো ভয় পাওয়ার দরকার, বা এগুলো কিন্তু আমি ভয় দেখানোর জন্য বলছি না। এগুলি জাস্ট তোমরা নার্সিংয়ে আসবে এবং নার্সিং আসার পর তোমাদেরকে কী কী করতে হবে তার একটা জাস্ট ধারণা দেওয়া হবে। পরবর্তী ভিডিও আসবে, তোমরা যারা ইংলিশকে ভয় পাচ্ছ তোমরা কীভাবে ইংলিশটাকে আরও সহজ করে তুলবে বা ইংলিশটাকে তোমাদের নিজেদের আয়ত্তে আনবে সেই নিয়ে পরবর্তী একটি ভিডিও বানাবো। থ্যাংক ইউ।